উৎসাহ দিয়েছে এবং সেটাকে নিয়ে আমি আছি। আচ্ছা, এই এতগুলো ছবি আঁকতে কিরকম সময় গেছে আপনার? আমার এই টোটাল প্রদর্শনীতে অনেক বছরের কাজ আছে। অনেক বছরের কাজ মানে আমি 23-এ মহাভারত সিরিজটা করি, প্রথম 23-এ। এই মহাভারত সিরিজ করার জন্য তার 2 বছর আগে থেকে আমার পড়াশোনা চলেছে, লেআউট করেছি, ছোট ছোট কাজ করে তারপরে আমি বড় কাজে এসেছি। তারপর তো আমার এই মাথা ক্যারি করা, কম্পোজিশন করা, তারপরে সেটাকে আবার মহাভারতের সঙ্গে রিলেটেড করা, এটা এরকমই একটা প্রদর্শনীতে দেখতে এসেছিলাম। শিল্পীর নাম বাপ্পাদিত্য মাঝি। তিনি ছবি টিউশনি করেন সারা বছর এবং বহুদিন ধরে মাঝে মধ্যে তিনি গ্রুপ প্রদর্শনীতে অংশ নেন এবং এবার তিনি প্রথম তার প্রদর্শনী এককভাবে এই একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে শুরু করেছেন। আমি সেই ছবি দেখতে গেছিলাম এবং তিনি অনেক দিন থেকেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে ওনার ছবি দেখতে যাওয়ার জন্য। তো আমি গেছিলাম। তো গিয়ে যা দেখলাম তা মোটামুটি উল্লেখ করার মতো আমার কাছে তেমন কিছু মনে পড়লো না। এই কথা শুনে শিল্পী হয়তো অনেক কষ্ট পাবেন, কিন্তু যা আপনারা দেখতে পারেন আমি এখানে ভিডিও করে রেখে দিয়েছি এবং শিল্পীর মুখ থেকে কিছু বার্তাও ইন্টারভিউ আমি নিয়েছি, সেগুলো আপনারা জানতে পারবেন। দেখুন, এটা তা ওনার প্রথম প্রদর্শনী এবং অনেক দিন থেকেই উনি ছবিগুলো আঁকছেন। দেখুন এবার। আচ্ছা, আপনার নাম? নমস্কার, আমি বাপ্পাদিত্য মাঝি। আমি প্র্যাকটিসিং আর্টিস্ট, এটা আমার ফার্স্ট শো। আমি আজকে 4র্থ দিন শোয়ে দাঁড়িয়ে আছি। আর আমার এই প্রদর্শনীটার নাম দিয়েছি ফ্লো অফ টাইম, অর্থাৎ সময়ের গতিধারা। আমি মহাভারতের সময়ের ব্যাসদেবকে নিয়ে কাজ করেছি। গোটা 7-8 ছবি আছে ব্যাসদেবকে নিয়ে কাজ। ব্যাসদেবের সময়ের ভারতবর্ষ এবং বর্তমান ভারতবর্ষ। আজকে বর্তমান ভারতবর্ষ ব্যাসদেবের সময়ের মতো শকুনি রয়েছে, অভিমন্যু রয়েছে, গান্ধারী রয়েছে, দ্রৌপদী রয়েছে, সমস্ত ক্যারেক্টার কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। এই সময় থেকে বেরিয়ে এসে আজকে আমরা যে জীবনযাপন করছি, আমরা যে জীবনযাপনের মধ্যে দিয়ে হাঁটছি, আমরা একটা সময় আমার মনে হয়েছিল যে আমার নিজের মাথাটা আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তার প্রপার কাজে লাগাচ্ছি না। এই প্রপার কাজে যে লাগাচ্ছি না, এই ভাবনা থেকে যে ছবিগুলো তৈরি হয়েছিল, এই রেগুলার লাইফের মধ্যে আমরা উঠে আসা, সেখান থেকে আমার এই মহাভারতের সিরিজের সঙ্গে এই মাথা ক্যারি করা ব্যাপারটা চলে যায় এবং তার সাথে সাথে বর্তমান সময়ের কাজও চলতে থাকে। এবং মাথা মানে তো আমার মাথায় কাজ করেছিল যে মাথা মানে ক্ষমতা, মাথা মানে ভাবনা, মাথা মানে শক্তি। তাই এই ক্ষমতাটা যার কাছে আছে, প্রত্যেকেই সেই ক্ষমতা প্রত্যেকে নিজের কাছে আঁকড়ে ধরে রাখতে চায়। প্রত্যেকেই সেই আবার অনেক লক্ষ লক্ষ মানুষ সেই ক্ষমতাটাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ হাত বাড়িয়ে দিতে চায়। তাই এই যেমন চেয়ার নিয়ে দলাদলি চলে, আমার এই ক্ষমতাটা চাই আর আমি দেবো না, এই না দেওয়া আর পাওয়া, এই লড়াই মহাভারতের কালেও চলেছে, আজও চলছে, মধ্য মহাভারতেও চলেছে। আগে কয়টা ছবি আছে এখানে? মোটামুটি আমার 26-27টা ছবি আছে। 26টা ছবি। মিডিয়াম কি? মিডিয়াম আছে অ্যাক্রেলিক, বেসিক্যালি পুরোপুরি অ্যাক্রেলিক আছে, বেশ কিছু ছবি আছে মিক্সড মিডিয়া, মানে 50% অ্যাক্রেলিক, 50% মিক্সড মিডিয়া। আপনি প্রদর্শনী এটা নিয়ে কতবার করেছেন? আমি প্রদর্শনী অনেক বছর করছি, বিভিন্ন রকম গ্রুপ শো করেছি, আমার 16ই প্রথম হচ্ছে। 16 এটা প্রথম। আর গ্রুপ শো কয়টা? গ্রুপ শো আমি গত 7-8 বছর ধরে কন্টিনিউ করছি। আচ্ছা। বিভিন্ন কোনো সময় দেখা গেছে 2-3 বছর গ্যাপ করেছি, আবার কোনো সময় দেখা গেছে বছরে 2টো গ্রুপ শো করেছি। আচ্ছা, পেশাগত আপনি কি করেন? পেশাগত আমি ছবি আঁকা শেখাই এবং ছবি ওয়াল পেন্টিং টেন্টিং এবং করি, এবং আমার ছবি আঁকাটাই কাজ, আমি নিজে রেগুলার ছবি। কোথায় থাকেন? আমি হাওড়া সালকিয়া থাকি। আচ্ছা, তো এই প্রদর্শনীটা তো শুরু হয়েছে কবে? এই প্রদর্শনীটা শুরু হয়েছে 11 তারিখ, 11ই এপ্রিল, আর শেষ হবে 17ই এপ্রিল। উদ্বোধনে কারা কারা এসেছিলেন? উদ্বোধনে এসেছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী, যিনি মহাভারত নিয়ে এখন রিসার্চ করছেন, পৌরাণিকবিদ, এবং তার বাড়িতে গিয়ে আমি আমার কাজ নিয়ে, আমার কাজ সম্পর্কে সমস্ত আজকে যেটা বললাম তাদের জানিয়েছি, কাজ দেখিয়েছি,
উনি সেইটা দেখে খুশি হয়ে উনি বলেছেন হ্যাঁ আমি আসবো। উনি নিজেই এসেছিলেন আমার প্রদর্শনী প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনী। এই কয়েকদিনে আপনার কীরকম রেসপন্স, মানে রেসপন্স বলতে প্রচুর লোক এসছে, অনেক লোক জিজ্ঞাসা করেছে, ছবি নিয়ে আলোচনা করেছে, আমি তাদেরকে আমার বক্তব্য রেখেছি। বহু লোক এসে দাঁড়িয়ে চলে গেছে তো দেখে, এরকম তো থাকবেই। আর ভালো মোটামুটি লোকজন এসছে, দেখেছে, আনন্দ করেছে, লোকের কৌতূহল আছে? কৌতূহল এসছে, এসছে খুব অল্প পরিমাণ কিন্তু এসছে। আচ্ছা। আবার এরকম পেয়েছি মানুষ দেখতে এসে নিজের মতো করে ভাবতে পেরেছে, তার এই ছবি দেখে তার নিজের জীবনের সঙ্গে রিলেটেড করতে পেরেছে অনেক ছবির সঙ্গে, এটা আমার আবার বাড়তি করে। আচ্ছা, আপনার কোনো বিশেষ আঙ্গিক আছে আপনার পেন্টিংয়ের মধ্যে, যে এই আঙ্গিকে বা এই ধরনের ভাবে আমি ওটাকে ক্রিয়েট করি? না, আমার আঙ্গিক বিশেষ নেই। আমি বেসিক্যালি ফিগারেটিভ কাজ করতে ভালোবাসি। আমি ফিগারেটিভ কাজ করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করেছি। আজকে আমি যেটা সহজে ফিগার করতে পারি, হাত নাড়লেই ফিগার হয়, তা পেতে গিয়ে আমার দীর্ঘ পথ চলে। তা সেই পথ চলতে গিয়ে আজকে কাজ করতে গিয়ে আমি ফিগার ছাড়া অন্য কিছু নিয়ে ভাবি না। আমি কোনো কাজকেই করি ফিগারেটিভ কাজ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ফিগারটা নিয়ে আমার কাজ করতে ভালো লাগে। পুরুষ নারী নির্বিশেষে যে কোনো ফিগার নিয়ে আমি কাজ করতে পারি। ছবির মধ্যে অনেক অ্যাবস্ট্রাকশন রয়েছে, হ্যাঁ, এটা কি ইচ্ছাকৃত না? অ্যাবস্ট্রাকশনটাও আমার আসতে সময় লেগেছে। আমি বেসিক্যালি এই অ্যাবস্ট্রাকশনটা আসার পেছনে লকডাউন আমাকে সাহায্য করেছে। লকডাউনের 3টে মাস যে মার্কেট বন্ধ ছিল, 3টে মাস আমি বাড়ির গেট থেকে বাইরে বেরোই। প্রতিদিন রাত্রিবেলায় বা সকালের দিকে ভেবেছি এত বড় কাজ করবো, এই করবো, সেই করবো। ওই ভাবনাটা লকডাউনে যে কাজ করেছি, ওই ভাবনাগুলো দিয়ে ওই অ্যাবস্ট্রাকশন, রিয়েলিস্টিক থেকে অ্যাবস্ট্রাকশনের পথটা ভুলে যাওয়া। এই যে দীর্ঘদিন আমি 3 মাস ঘরে বসে থাকা, আমার মানসিক যে প্রেশার, সেই প্রেশার থেকে যে অ্যাবস্ট্রাকশনটা বেরিয়ে এসছে, এটাকেই আমি পরে কাজ করতে গিয়ে আলাদা উৎসাহ দিয়েছি এবং সেটাকে নিয়ে আমি আছি। আচ্ছা, এই এতগুলো ছবি আঁকতে কীরকম সময় গেছে আপনার? আমার এই টোটাল প্রদর্শনীতে অনেক বছরের কাজ আছে। অনেক বছরের কাজ মানে আমি 23-এর মহাভারত সিরিজটা করি প্রথম 23-এ। এই মহাভারত সিরিজ করার জন্য তার 2 বছর আগে থেকে আমার পড়াশোনা চলেছে, লেআউট করেছি, ছোট ছোট কাজ করে তারপরে আমি বড় কাজে এসেছি। তারপর তো আমার এই মাথা ক্যারি করা, কম্পোজিশন করা, তারপরে সেটাকে আবার মহাভারতের সঙ্গে রিলেটেড করা, এটা লং প্রসেস, একটা অনেক পুরনো ছবি আছে, অনেক দিন ধরে আমার হাঁটা এটা। মানে একটা থিমের উপরই? একটা থিমের ওপর অনেক দিন ধরে হাঁটা, এবং থিমটা মাঝে মধ্যে ব্রেক হয়ে আবার স্টার্ট হয়েছে, যার জন্য সময় লেগেছে। তারপর কাজ করতে গিয়ে সময় লেগেছে। কোনো কাজ তো নিজের মতো চলে না। একটা কাজ শুরু করলাম, দেখা গেল যে এক জায়গায় থমকে যাওয়ার পর তাকে আবার কাজ করার জন্য এগিয়ে নিয়ে আসা, এটা অনেক সময় তো আটকে যায়। এরকম কাজের মতো চলে না। একটা লেআউট তার থেকে বড় আকারে করলে তো তার পরিসরটা বড় হচ্ছে, তার সঙ্গে কথা বলতে হয়। একটা কথা জিজ্ঞেস করব, তো আপনি এতদিন ধরে ছবি আঁকছেন, তো আর্ট সম্পর্কে আপনার কীরকম ধ্যান ধারণা বা কীরকমভাবে আপনি সংজ্ঞায়িত করেন? আর্ট সম্পর্কে ধ্যান ধারণা বলতে প্রথম বলতে হয় আমার গুরুর কথা, যার নাম অলোক ভট্টাচার্য। আমি কোনো আর্ট কলেজে পড়িনি। আমার জীবনের শেষের দিকে অলোক ভট্টাচার্যের কাছে আমি 8 বছর সান্নিধ্য পেয়েছি। এই অলোকবাবু আমার জীবনে না এলে আর্টের প্রতি ভালোবাসা, ছবি আমি এঁকে গেছি এতকাল, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা, তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার যে চাহিদা, এটা তৈরি হতো না। কাজ বিক্রি হচ্ছে না, কাজ বিক্রি আমার হয় না। আমি এত বছর কাজ করছি, কাজ বিক্রি করে এত বছর বেঁচে নিই, কিন্তু আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি এঁকে আমি আনন্দ করতে পারি, আনন্দ পাই, এটাই আমি। ছবির সংজ্ঞাটা আপনি কীভাবে দিয়ে চাইছেন? ছবির সংজ্ঞা বলতে চাই আমি এখানে যে মানুষের আবেগ, যখন অর্থের প্রয়োজন আছে, যদি মানুষের আবেগ কাজ করে, যদি ভেতরের খিদে কাজ করে, মানুষ অন্য জায়গা থেকে উপার্জন করে নিজের আবেগটাকে কাজে লাগানোর চেষ্টা করে। যেমন মানুষ বেড়াতে যাওয়ার জন্য যেমন পয়সা খরচ করে অনেক, সেটা তো অন্য জায়গায় রোজগার করেই তো সে বেড়াতে যাওয়ার জন্য খরচ করে। তার বেড়াতে যাওয়াটা প্যাশন, আমার ছবি আঁকাটা প্যাশন। বিক্রিটা আমার কাছে ইচ্ছে থাকলেও আমার কাছে অতটা গুরুত্ব নাই, কারণ আমি ছবি না এঁকে বাঁচতে পারবো না। না, আমি বলতে চাইছি এরকম যে শিল্প তো সে গুহা যুগের অনেক আগে থেকে শুরু হয়েছে, একদম, তো ওর গতি আজ হাজার হাজার বছর, একদম। সে বিভিন্নভাবে ও বাঁক নিয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন সময়ে ছবির সংজ্ঞা, শিল্পের সংজ্ঞা পাল্টেছে। হ্যাঁ। তো এট প্রেজেন্ট আপনার কি ধ্যান ধারণা রয়েছে ছবিকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করে আপনি ছবি আঁকেন?
আমি ছবিকে পুরোপুরি অ্যাবস্ট্রাক্ট ফর্মেও নিয়ে যেতে চাই না, মানে ইচ্ছে আছে পরের দিকে, কিন্তু বর্তমানে আমি বেসিক্যালি ফিগারেটিভ থেকে ভেঙে আসছি এবং মানুষকে বুঝতে যাতে সহজ সহজ হয়, মানে ওটা আস্তে আস্তে চেঞ্জ হয় আর কি। ওগুলো তো সময়ের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সংজ্ঞায়িত হয়। সংজ্ঞায়িত করার জন্য তো আমি নয়, আমি তো কাজ করে যেতে এসেছি, কাজ করছি। এই সংজ্ঞায়িত করবে তো সময়। যদি ভবিষ্যতে আমার কাজকে নিয়ে মূল্যায়ন হয়, সেই সংজ্ঞায়িত হওয়ার মানে জায়গায় আপনার কোনো পূর্ব ধারণা নেই যে আমি ছবিকে এই একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করব। নিজের না, এরকম তো আমার নিজস্ব কোনো ধারণা নেই। আমি আমার কাজ করে যাচ্ছি, সময় সেটা সংজ্ঞায়িত করবে। আমি নিজের কাজকে নিজের সম্পর্কে এটা কী করবো? অনেক ধন্যবাদ। টাইমের ব্যাপার, এটা তো সময় কার হাত ধরবে, কে কতটা সময় কাকে কতটা এগিয়ে নিয়ে যাবে, এটা সময়ের খেলা। অনেক ধন্যবাদ। পশ্চিমবঙ্গে লাখো লাখো শিল্পী, কবি, নৃত্য পটীয়সী, গায়ক, নায়ক, লাখ লাখ। বনে জঙ্গলে আদারে বাদারে যেমন নানা গাছ বা আগাছা ভর্তি হয়ে থাকে, বেড়ে ওঠে, এখানকার বাংলার জলে, জনারণ্যে শিল্পী কবিরা নিজ মনে জীবন উৎসর্গ করে চর্চা করে যাচ্ছে। তারা কোনোদিন বড় কোনো কবি হবে, বড় কোনো ভাস্কর হবে, শিল্পী হবে, নায়ক হবে। এই যে জীবন উৎসর্গ করে এরা যাচ্ছে, পুরোপুরি চোখ বুঝে, মানে কোনো রকম সচেতনতা আছে কি নেই বোঝা মুশকিল, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে যাবেন না, করলে খুব মুশকিলেই পড়বেন, কেননা আপনাকে চেপে ধরবে। এখানে শিল্প, সংস্কৃতি, শিক্ষার চর্চার কোনো সরকারি উদ্যোগ তো নেই, বেসরকারি উদ্যোগও নেই, পৃষ্ঠপোষকতা ফলত একদমই শূন্য। এই লাখো লাখো শিল্পী, ভাস্করদের জীবিকা হলো মূলত ছবি আঁকার টিউশনি। আর যারা কবি, লেখক, তারা হয় কোথাও কোনো স্কুলের মাস্টারি করে, নয়তো কলেজে অধ্যাপনা করে। তারা অনেকটা শিল্পী, ভাস্করদের থেকে অনেক ভালো, কেননা তারা ওই একটা কলেজের যে একটা চাকরি তো আছে, অধ্যাপনা করলে তো অনেক হাজার হাজার টাকা পাওয়া যায়, এবং সেটা যথেষ্ট ভালো একটা আমাদের বাংলার অর্থনীতির তুলনায় একটা সচ্ছল জীবনের একটা টাকা। তো এখানে কলকারখানা নেই, ফলত ছবি কেনা বেচা এগুলো একটা হয় না। আর যেখানে ছবির কেনা বেচা নেই, অর্থনীতি নেই, সেখানে মান তো উন্নত হবে না, একদমই পরিষ্কার, এবং কেউ ভ্রুক্ষেপও করে না, ওই চলছে চলুক। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে শিল্পীরা এখানে দায়িত্বশীল না। মানে আমি একটা ছবি আঁকবো, ছবিটার প্রতি আমি কতটুকু দায়িত্ব রাখবো বা দায়িত্ববোধ আমার আছে, বা আমি কেন আঁকছি, কেন আঁকবো, বা ছবিটা নিয়ে গতি কোথায় হবে, ছবিটার পরিণতি কি, এবং আলটিমেটলি মানে ছবিটা আমাকে কি দেবে, এইসব প্রশ্ন সচেতনতা নেই, একদমই নেই। আর এগুলো তুললে, যেহেতু আমাদের এখানে সবাই ব্যর্থ মানুষ, ফলত রেগে যায়, কোনো রকম প্রশ্ন করলে তারা অস্বস্তি বোধ করে এবং
অস্বচ্ছন্দ অনুভব করে। সুতরাং এইসব প্রশ্ন জিজ্ঞেস করে এদের চটাবেন না। গত 100 বছরে বাংলার, মানে এটা তো 2025, ধরুন 1925 সাল থেকে আজ অবধি আমাদের বাংলার কোনো রকম শিল্প, সাহিত্য, শিক্ষা এসবের মধ্যে আন্তর্জাতিক কোনো কিছু উল্লেখযোগ্য কিছু তা নেই। এমনকি সারা ভারতের তুলনায়ও পশ্চিমবঙ্গের বাংলার কোনো নাম নেই। একদম আপনি ভালো করে দেখুন, একদম আমার কথাগুলো মিলিয়ে দেখুন। যাই হোক, আমি তর্ক বিতর্কে যাব না। আমার নিজের যদ্দূর ইয়ে রয়েছে, কারণ আমি 40-50 বছর তো কাটিয়ে দিলাম এইসব করেই। সুতরাং ভুল কিছু একটা খুব বলবো না। আগে গ্যালারি স্পন্সর করতো, এখন শিল্পী ভাস্করদের কেউ স্পন্সর করে না, কবি, গায়ক তাদের কেউ স্পন্সর করে না। কলকাতার মধ্যে অনেকগুলো গ্যালারি আছে, নিয়মিত প্রত্যেকটা গ্যালারিতেই প্রদর্শনী কোথাও কোথাও 5 দিন পর পর হয়, কোথাও কোথাও 7 দিন পর পর হয়, কোথাও কোথাও 3 দিন পর পর হয়। এরকম নিয়মিত প্রদর্শনী চলছে। এছাড়া জেলাগুলোতে ব্যক্তিগত উদ্যোগে কিছু কিছু শিল্পী প্রেমিক মানুষরা গ্যালারি বানাচ্ছে এবং সেই খবর পাচ্ছি। কিন্তু সেখানে কারা গ্যালারি ভাড়া করে ছবি প্রদর্শনী করে সেটা হচ্ছে খবরওয়ালারা জানে। সেটা আপনারা খোঁজ নিয়ে একটু দেখতে পারেন। শিল্পীরা সাধারণত এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে একখানা ছবি এঁকে দিয়েই বন্ধুবান্ধব, চেনাশোনা মানুষদের থেকে বাহবা করায় এবং ওটাই ওদের যথেষ্ট। ছবির আর কোনো পরিণতি দরকার পড়ে না। একটু ফেসবুকে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে কেউ যদি দেখে, বাহ, তাহলেই তার জীবন ধন্য হয়ে যায় আর কি। তো সবাই প্রদর্শনীও করে গ্যালারিগুলোতে, নিজেদের গাটের টাকা খরচ করে। গাটের টাকা খরচ করে বলতে মানে ছবিটা কোনো মতে বাঁধানো হলো কিংবা ঝোলানোর মতো একটা ব্যবস্থা হলো আর গ্যালারি ভাড়া হলো, তাহলেই হয়ে গেল আর কি। আর কয়েকজন গণ্যমান্য মানুষকে যদি বলে কয়ে নিয়ে আসা যায় আর কি। আমরাও ওই রকমই আর কি। কোনো মতে কেউ এক্সিবিশন করলে ছুটে যাই এবং গিয়ে তাকে অনুপ্রাণিত করি, প্রশংসা করি। ছবির মান টান নিয়ে বলা যাবে না, কেননা ভুলভাল প্রশংসা করলে তো মুশকিল। এছাড়া আমি তো আগেই বললাম যে আন্তর্জাতিক মান কেন, আমাদের সর্বভারতীয় তুলনায়ও বাংলার ছবি এবং শিক্ষা এবং সংস্কৃতির বিষয়টা অত্যন্ত তলানিতে এসে ঠেকে গেছে। তো